কুয়োর মধ্যে ঈশ্বর শব্দটা ছুঁড়ে দিলে যে শব্দ হয়, সে শব্দটাই আমার হৃৎপিণ্ডে। গাছ থেকে পাতা মরে গেলে যে ধ্বনি হয়, সে ধ্বনিটাই আমার হৃৎপিণ্ডে। তোমার চোখ থেকে প্রেম মুছে গেলে যে অনুভব হয়, সে অনুভবটাই আমার হৃৎপিণ্ডে। আমি ধারণ করছি সব কিছু, বেড়ে চলেছে জীবনে। আমার এখন বয়স হয়েছে এবং বহুবার আমার মৃত্যু হয়েছে। আমার অনুভবে এখন শব্দ এবং ধ্বনি ধীরে ধীরে ফিরে আসে। অন্য সব ইমেজ, অন্য সব স্মৃতি, অন্য সব অনুভব নিয়ে। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর অত্যন্ত শক্তিশালী গল্প লেখক, যে কোনো মাপকাঠিতে। তার মতো নিষ্ঠার সঙ্গে শিল্পকলা নিয়ে আলোচনা আর কোনো শিল্প সমালোচক করেন। ডক্টর জাহাঙ্গীর এবং তার সহযোগীদের প্রধান উদ্দেশ্য ছিল অন্তর্ভুক্তিও উন্নয়নে আমাদের দেশকে প্রযুক্ত করা। চিন্তাশীলতার ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন একজন পণ্ডিত, গবেষক, দার্শনিক। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতের সত্যিকার অর্থে একজন সব্যসাচী ব্যক্তি। জ্ঞান আহরণ করা যে খুবই আনন্দের ব্যাপার, এটা কিন্তু উনি আমাদেরকে শিখিয়েছেন। আমরা যে নাগরিক সমাজ, এখন একটা কথা বলি, সিভিল সোসাইটি, বাংলাদেশে নাগরিক সমাজের এই বোধ প্রতিষ্ঠা করেছেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। তিনি 50 দশকের একজন, যিনি এ পর্যন্ত বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক এবং গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত সক্রিয়ভাবে। তিনি হচ্ছেন একজন রেনেসাঁ মানুষ। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর তাঁদেরই একজন। যুগে যুগে যারা আলোর মশাল জেলে সমাজকে, রাষ্ট্রকে পথ দেখিয়েছেন, সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছেন ন্যায়ের পথে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, কলম ধরেছেন, প্রতিবাদ করেছেন। তিনি শৈল্পিক চেতনাবোধ ধারণ করে সাহিত্য শিল্পের অনুরাগী হিসাবে নিজের অস্তিত্বকে নির্ণয় করেছেন। অন্যদিকে সমাজ জীবনের প্রতি ক্ষেত্রে যেখানেই অবিচার, অসংলগ্নতা দেখেছেন, তার বিরুদ্ধে কলম ধরেছেন অকুতভয় এই সৈনিক। সৃষ্টিশীলতা ও মননশীলতার জগতে যুগপৎ সাবলীল পরিভ্রমণে সক্ষম মুষ্টিমেয় ব্যতিক্রমীদের অন্যতম তিনি। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর একাধারে রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, শিল্প সমালোচক এবং অনুবাদক। সর্বোপরি বিরল বহুমাত্রিক সামাজিক ও রাজনৈতিক সচেতন ব্যক্তিত্বের অধিকারী বিকে জাহাঙ্গীর বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম পুরুষদের সমান্তরালে শিল্প সাহিত্যের জাগরণ চিহ্নিত করার অফুরন্ত প্রয়াস খুঁজে পেয়েছেন বাংলা সাহিত্যের নিরিখে এবং সাহিত্য শিল্পের বৈশ্বিক ও আন্তর্জাতিক পরিসরে। গদ্য, কবিতা এবং শিল্পতত্ত্বের তারই সমান মুন্সিয়ানার পরিচয় এখনও দেখিয়ে চলেছেন। মার্জিত, রুচিশীল ও সৎচিন্তার এই মানুষটির দেশি বিদেশি সমকালীন রাজনীতি, সাহিত্য, শিল্পকলায় রয়েছে বিশাল পাণ্ডিত্য। সবে পার্টিশন হয়েছে, কলকাতার বাঙালি মুসলমান বিখ্যাত লেখক তখনও কলকাতা ছেড়ে ঢাকায় এসে পৌঁছন। লেখা তো বন্ধ হয়ে থাকে না, আমরাই তখন বড় লেখক, আমরাই তখন লেখা শুরু করেছি। আর কলকাতা থেকে মুসলমান লেখকরা যারা আসেন তাদেরকে আমরা রিসিভ করছি, তাদের থাকার জায়গাটাকে আমরা বন্দোবস্ত করে দিচ্ছি। মূল কথা হচ্ছে কলকাতার বাঙালি মুসলমান লেখকরা একটা নিজস্ব ধারা তৈরি করবার চেষ্টা করছেন, যেটা মানে হিন্দু মধ্যবিত্ত ধারার থেকে পৃথক। আবার মুসলমানদের যে মুসলমান যাকে বলা হচ্ছে মুসলমান লেখকদের যে ধারা, সেই ধারারও টানা, এটা আলাদা একটা ধারা। এটা মনে রাখতে হবে, যে ধারাটাকে আমরা অস্বীকার করি ঢাকায়, কিন্তু ওই ধারাটাকে আবার গ্রহণও করি।
যে জন্যে বলা যেতে পারে আমরা এই অল্প বয়সী লেখকরা একটা নতুন ধারা তৈরি করার চেষ্টা করেছি। সেই চেষ্টাটা আমি মনে করি ফলপ্রসূ। 47-এর দেশভাগের পর কলকাতা সাহিত্য ও মুসলিম সাহিত্যের প্রভাব থেকে বের হয়ে নিজস্ব ঢঙে নিরলস সাহিত্য চর্চা করে গেছেন তিনি। সেই সময়ে কলকাতা থেকে নতুন সাহিত্য নামে একটি সাহিত্য পত্রিকা পূর্ব বাংলায় আসতো। আমি সেই পত্রিকাটির, নতুন সাহিত্য পত্রিকাটির পাঠক ছিলাম। তখন দেখলাম যে একটি সংখ্যায় বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর সম্পর্কে লেখা হয়েছে যে পূর্ব বাংলার তরুণ গল্প লেখক বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর গল্পের দ্বীপ আবিষ্কার করেছেন। এখন সেইখানে অভিনিবেশ এবং নিষ্ঠায় তাকে সৌধ নির্মাণ করতে হবে। এই বাক্যটি আমাকে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর সম্পর্কে জানতে এবং বুঝতে অনুপ্রাণিত করে। চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে 1936 সালের 9 জানুয়ারি বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের জন্ম। বাবা শিক্ষানুরাগী ও মুক্তমনা আশেক আলী খান এবং মা সুলতানা বেগম। জনাব আশেক আলী খান চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েট। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর আশেক আলী খান সুলতানা খানম দম্পতির দ্বিতীয় পুত্র। 8 ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। আমরা 8 ভাই বোন, তো সবচেয়ে বড় হলো 2 বোন। বড় বোন হলেন জাহানারা চৌধুরী। উনি খুব সূচিকর্মে অত্যন্ত নিপুণ ছিলেন, বই পড়তে খুব ভালোবাসতেন এবং তৎকালীন মাসিক পত্রিকাগুলো পড়তে ভালোবাসতেন, লোকজনকে সাহায্য সহযোগিতা করতেন, আমাদের ভাই বোনদের সব উৎসাহিত করতেন। আর মেজ বোন ছিলেন অত্যন্ত মেধাবী। উনি পরবর্তীতে কিংসবরো আর্ট ইনস্টিটিউটে আমেরিকায় পড়াশোনা করেন ছবি আঁকার উপরে। এবং ছবি আঁকার উপরে উনি বইপত্রও লিখেছেন। ওনার ইংরেজি বাংলা 27টি প্রকাশিত বই ছিল। তো এরপরে আরেক বোন ছিল, সেই বোন গান গাইতেন, গান শিখেছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের নাম শুনেছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের মাস্তুতো ভাই ধীরেন দত্তের কাছে উনি রবীন্দ্রসঙ্গীত শিখেছিলেন। ওনার কিন্তু ছোট মেয়েটা এখন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পারভিন আক্তার। তো আর তারপরে আমার মেজ ভাই ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। বড় দুই বোনের পর বড় ভাই মিসবাউদ্দিন খান। মিসবাউদ্দিন খানও ম্যাট্রিক পাস করেন ঝালকাঠি থেকে। তো মিসবাউদ্দিন খান তো পরবর্তীতে পড়াশোনা করেছেন, অনার্স করেছেন, MA করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে উনি চট্টগ্রাম পোর্ট ট্রাস্টে অনেক কাজ করেছেন, হিস্ট্রি অফ পোর্ট ট্রাস্টে লিখেছেন 10 খণ্ড। উনি 1952 SSC ছিলেন। ওনারই ছেলে হলো মুমতাজির মামুন, যিনি ইতিহাসবিদ। ভাই বোন আমরা 8 জনের ভিতরে মাত্র আমরা 3 জন বেঁচে আছি, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, আর নীলুফার বেগম, আর মহিউদ্দিন খান আলমগীর। ডক্টর জাহাঙ্গীর, ডক্টর আলমগীর আর আমি 3 জন বেঁচে আছি। আর সবাই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু তাদের অনেক 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 কর্মকাণ্ড রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। এগুলো বিশ্লেষণ করলে এই পরিবার যে কত উদ্ভাসিত ছিল সেটা প্রমাণ হবে। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের শৈশব কেটেছে জন্মস্থান গুলবাহার এবং পরবর্তীতে ঝালকাঠিতে। বাবার চাকুরির সুবাদে সপরিবারে ঝালকাঠি যেতে হয়েছে। দ্বিজাতিতত্ত্বের পাকিস্তানের আচ্ছন্নতা মুক্ত থেকে মুক্তবুদ্ধির চর্চা তথা সমাজ রূপান্তরের বোধসম্পন্ন চিন্তার সংস্পর্শে আসেন তিনি বলতে গেলে কিশোর বয়সেই। আমার বাবার একটা প্রচণ্ড প্রভাব ছিল আর কি। তিনি খুব কষ্ট করে লেখাপড়া করেছেন। তো তার কারণ মুসলমানদের লেখাপড়ার কোনো জায়গা ছিল না, সেটা মনে রাখতে হবে। উনি যখন BA পাস করলেন তখন হাজীগঞ্জ যে মসজিদ, সে মসজিদের মিম্বরের উপর ওনাকে দাঁড় করানো হলো এবং বলা হলো এই হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম গ্র্যাজুয়েট। এই ঘটনা তো এখনকার সময় তো বিশ্বাস করা যায় না, কিন্তু তখন সময়টা
বিশ্বাস করার ব্যাপার ছিল আর কি। যে মুসলমানদের কোনো জায়গা ছিল না, হ্যাঁ, হিন্দুদের বহু জায়গা ছিল, স্কুল কলেজ ইত্যাদি, মুসলমানদের তো কোনো জায়গা ছিল না। সেই জায়গা যিনি তৈরি করেছেন তার প্রতিকৃতি হচ্ছে না আমার আব্বা, এটা তো মানতেই হবে। কিন্তু তার মানে এই নয় উনি সাম্প্রদায়িক ছিলেন, তিনি সাম্প্রদায়িক ছিলেন। কিশোর জাহাঙ্গীর তখনই প্রত্যক্ষ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ শাসকদের সৃষ্ট দুর্ভিক্ষ এবং মানুষের দুঃখ ও হাহাকার। এমনি সময়ে ঝালকাঠিতেও দাঙ্গা হাঙ্গামা হতে থাকে। জাহাঙ্গীর তখন বুঝতে শেখেন হিন্দু মুসলমান বিভেদ। তাঁর শিক্ষানুরাগী বাবার সহায়তায় খান পরিবারে গড়ে ওঠে লাইব্রেরি। এর ফলে ওই বয়সেই ছোটদের রাজনীতি, ছোটদের অর্থনীতির মতো বই পড়ার সুযোগ পান তিনি। 1946 সালে কিশোর জাহাঙ্গীরকে হোস্টেল সুবিধার জন্য ভর্তি করানো হয় ঢাকার মুসলিম হাই স্কুলে। মুসলিম হাই স্কুলের ডাফরিন হোস্টেলে থেকে পড়াশুনো করতে থাকেন তিনি। দেশভাগের প্রাক্কালে প্রায়ই দাঙ্গা হতো। ধর্মের ভিত্তিতে দেশভাগ হলেও নানা অসঙ্গতি প্রত্যক্ষকারী জাহাঙ্গীর ধীরে ধীরে বামপন্থার প্রতি আকৃষ্ট হন। তখনই তিনি শুরু করেন লেখালেখি। আর তখন পরিচয় হয় হাসান হাফিজুর রহমান ও আবদুল্লাহ আল মতি শরফুদ্দিনের সঙ্গে। তারা লেখালেখিতে উৎসাহ দিতেন। ছোটবেলা সেই স্কুল জীবনেই মাত্র 15 বছর বয়সে তার লেখক সত্তার স্ফুরণ ঘটে। নবম শ্রেণীতে পড়ার সময় বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের প্রথম কবিতা ছাপা হয় সাপ্তাহিক যুগের দাবি পত্রিকায়। 1950 সালে মুসলিম হাই স্কুলের কিশোর ততদিনে তুর্কি বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। ঢাকা কলেজে এসে শিক্ষক হিসেবে পান মোজাফফর আহমেদ, হেমায়েতুদ্দিন সহ ভাষা আন্দোলনের সাথে জড়িত অনেককে। কলেজে আমার সঙ্গে পরিচয় হলো, হৃদ্যতা হলো ওয়াহিদুল হকের। ওয়াহিদুল হক তো নামেই পরিচিত। আর ওয়াহিদুল হক আমাকে টেনে ওর বাসায় নিয়ে যেত। ওর বাসাটা ছিল যেটাকে আমরা বলছি এই জেলখানার উল্টো দিকে। তো ওর বাসায় প্রায় গানের আসর বসতো, যেটা পরবর্তী পর্যায়ে ও বহমান রেখেছে। এর পরবর্তী ঘটনা হচ্ছে যাকে আমরা বলবো সাহিত্য নয়, সাহিত্য ছাড়িয়ে জীবনযাপনের জন্যে লড়াই। এ পর্যায়ে সরাসরি রাজনীতি নয়, বরং গভীরভাবে রাজনৈতিক বোধ থেকে প্রগতিশীল শিল্প সাহিত্য ও সংস্কৃতি চর্চার দিকে ঝুঁকেছিলেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। যতদূর মনে পড়ে 1951 সালে আমি যখন আইএ প্রথম বর্ষে পড়ি এবং বোরহান আইএ দ্বিতীয় বর্ষে পড়ে, আমি জগন্নাথ কলেজে, বোরহান ঢাকা কলেজে, সেই সময় থেকে আমাদের বন্ধুত্ব। আমাদের একটা সাহিত্য সংগঠন ছিল পাকিস্তান সাহিত্য সংসদের নামে। তার সভাপতি ছিলেন ডক্টর কাজী মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন ফয়েজ আহমদ। এটার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। এই প্রতিষ্ঠানের একরকম প্রাণপুরুষ ছিলেন হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমানের সঙ্গে ব্যক্তিগতভাবে বোরহান ও আমার দুজনেরই খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কাজে আমরা সাহিত্য সংসদের মধ্যে বেশ জোরালো ভূমিকা পালন করছিলাম। এই সাহিত্য সংসদের উদ্যোগেই 1954 সালে একটা বড় সম্মেলন হয়, প্রথমে সাংগঠনিক, তারপর পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন, যেটা আমরা আরও অনেককে নিয়ে করেছিলাম। বোরহান ছিল এটার দপ্তর সম্পাদক এবং তখন বোরহানের সংবাদ সম্মেলনের খবর কাগজে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছিল। কলেজ জীবনে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের বন্ধু হলেন হাসান হাফিজুর রহমান, শামসুর রহমান, আলাউদ্দিন আল আজাদ, ওয়াহিদুল হক, আব্দুল গাফফার চৌধুরী।
কলেজের বাইরে আমিনুল ইসলাম, মুর্তজা বশির, জহির রায়হান প্রমুখ। এই বন্ধুত্বটা লেখালেখির মধ্যে দিয়েই হয়েছে। মানে হাসান হাফিজুর রহমানরা তখন একটা হাতের লেখা পত্রিকা বার করত, ডাঙ্গা প্রভাত নাম। সেই পত্রিকায় লেখার জন্যে হাসান একদিন আমাকে ধরলেন। আমি বললাম যে আমি তো কখনো লিখিনি, কেন লিখতে হবে। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর সহ সবাই নানা প্রগতিশীল বই পড়তেন ও নিজেদের মধ্যে আলোচনা করতেন। লেখা হবে মানুষের প্রতি এই বোধ নিয়ে সেই সময় থেকেই শুধু সাহিত্যে নয়, মানববিদ্যার প্রায় সব শাখাতেই লেখা শুরু করেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। 1955 সালে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং 1956 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1974 সালে ডারহাম বিশ্ববিদ্যালয় ইংল্যান্ড থেকে নৃবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রামের স্যার আশুতোষ কলেজে শিক্ষকতার মাধ্যমে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের শিক্ষক জীবনের শুরু হয়। কলেজে বাংলায় লেকচার দেওয়ার ব্যতিক্রমী দৃষ্টান্ত অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছিল। নিয়মটা ছিল যারা প্রভাষক বা প্রফেসর তাদের সবাইকে ইংরেজিতে বলতে হতো। আমি কলেজের যিনি প্রিন্সিপাল তাকে বললাম যে আমি ইংরেজিতে বলবো না, আমি বাংলায় বলবো। উনি আমার মুখে দিয়ে তাকে বললেন যা আপনার ইচ্ছে। আমি ইংরেজিতেই প্রথম বলতে বললাম। তার ফলে একটা প্রচণ্ড রিপারকেশন প্রত্যেকের তৈরি হয়ে গেল। আর আমার দেখা দেখি অন্যান্য শিক্ষকরাও বাংলায় লেকচার দেওয়া শুরু করে। এটি হচ্ছে তখনকার ঘটনাটা। সেখানে 6 মাস শিক্ষকতা করার পর 1958 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তার কারণ আমি মনে করতাম যে এটাই বোধহয় আমি পারি। যেমন আমি লিখতে পারি ঠিক তেমনি শিক্ষকতা আমি পারি। এটা আমার জন্য খুব সহজ, স্বতঃস্ফূর্ত। সুতরাং যে কাজটা আমি পারি সে কাজের মধ্যে থাকে ভালো। সামরিক শাসক আইয়ুব খানের আমলে আপোষহীন অবস্থানের জন্য তাঁকে চাকরিচ্যুত করা হয়। না, সেটা হচ্ছে যখন আমাকে আবার চাকরিচ্যুত করা হলো, তো সেখানে ভয়কেও আমাকে চাকরি চাচ্ছেন না, সেটা স্বাভাবিক। একদিন আমি প্রেস ক্লাবে সকালবেলা শীতের দিন বসে আছি, কি করবো বুঝতে পারছি না। এই সময় জাইনুল আবেদিন বিখ্যাত শিল্পী তিনি এলেন, এসে আমার কাছে বললেন মন খারাপ হলো না, তো স্বাভাবিক। বলে ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই, আমি এসে যাচ্ছি, সেক্রেটারি যাচ্ছি, আপনি এখানে বসে থাকুন, আমি আশা করতে। আমি ঠিক আছে আবেদন ভাই যা বলেন তাই করব। উনি চলে গেলেন সেক্রেটারি। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আবেদন ভাই আসেন না। আমিও উঠে যেতে পারছি না। তারপর দেখলাম যে 3.5 ঘন্টার সময় উনি এলেন এবং হাসতে হাসতে বললেন যে আপনার চাকরির বন্দোবস্ত আমি করে এসেছি, আগামীকাল থেকে আপনি সেক্রেটারিতে জয়েন করবেন, আর কোনো কথা না। ওরা বসে তিনি বলেছেন আর কি, সরাসরি তিনি চিফ সেক্রেটারি তাকে বলেছেন যে এখন ওকে একটা আপনার চাকরি দেবেন, কিংবা ওকে একটা পাসপোর্ট দিয়ে দেন যাতে ওর দেশের বাইরে চলে যেতে পারে। আমাদের সামনে একজন বড় লেখক না খেয়ে থাকবেন, এটা তো আমরা সহ্য করতে পারিনি, আমরা পারব না। সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান ও চারুকলা সহ পাণ্ডিত্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগে শিক্ষকতা করেছেন। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর সেই সব শিক্ষকের একজন যারা ছাত্রদের ক্লাসরুমে নোট দেওয়া, গতানুগতিক লেকচার দেওয়া সেটা তো বিশ্বাস করতেন না। তিনি যেটা করার চেষ্টা করতেন সেটা হচ্ছে ছাত্রদের মধ্যে জ্ঞানের স্পৃহা জাগানো।
ছাত্ররা যাতে প্রশ্ন করতে পারে সেইভাবে তাদেরকে উৎসাহিত করা, জ্ঞানের জগতের মধ্যে তাদেরকে প্রবিষ্ট করা। সেই দিক থেকে তিনি খুব জনপ্রিয় শিক্ষকদের প্রজাতির শিক্ষক নন, কিন্তু তিনি হচ্ছেন প্রকৃত শিক্ষক বলেই তিনি ছাত্রদের মধ্যে জ্ঞানের এই বিষয়টিকে জাগিয়ে তোলার চেষ্টা করতেন এবং প্রত্যেকেই ছাত্র যেন সমাজ জীবনের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে শিক্ষা নিতে পারে সেই জন্য তাদেরকে অনুপ্রাণিত করতেন। 1996 সাল থেকে 2000 সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সরকারের লোকাল গভর্নমেন্ট কমিশনেরও দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশের নৃবিজ্ঞান শাস্ত্রের গোড়াপত্তনে বি.কে. জাহাঙ্গীরের ভূমিকা অনস্বীকার্য। তো আমি বিবেচনা করি যে নৃবিজ্ঞান শাস্ত্র, সামাজিক নৃবিজ্ঞান শাস্ত্র বাংলাদেশে পড়ার ক্ষেত্রে বি.কে.র যে অবদান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের যে অবদান, সেটা কখনো কখনো আপনার কমিয়ে বলা হয়। এবং সম্ভবত বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর চাইতে প্রস্তুত যে লোক নাই বাংলাদেশে, সেটা অন্তত তখনকার প্রশাসক বুঝতেন। ফলে জাহাঙ্গীরনগর নৃবিজ্ঞান বিভাগ বুদ্ধিবৃত্তিকভাবে গভীরভাবে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ওপর দাঁড়ানো। আসলে ওর যে শাস্ত্রগুলোতে যে অংশগ্রহণ, সেটা বরং প্রশাসনিক ইতিহাস দিয়ে বোঝা ভুল হবে। ওর অংশগ্রহণ ছিল একদম, হয় না যেটাকে আমরা বাংলায় বলি আপনি আচরি ধর্ম জীবের শিক্ষক। বই গুনতে গেলে আপনি 100 বই পাবেন, সেটা নিয়েও আমি চিন্তিত না বা বিচলিত না। 100 বই আউটস্ট্যান্ডিং, কিন্তু সেটা নিয়েও আমি বলছি না। আমি বলছি যে আপনি কতগুলো শাস্ত্রে বাংলা মাধ্যমে উনি লাগাতার পুস্তক উৎপাদন করে গেছেন। আপনাদের প্রথম দিকের লোকশিল্পের বইও তার, প্রথম দিকের চিত্রকলার পর্যালোচনার বইও তার। তো এইটার তো অবদানটা আসলে ওইখানে। শুধু দেশে নয়, দেশের বাইরেও সুনামের সাথে অধ্যাপনা করেছেন অক্সফোর্ড, যুক্তরাজ্যের সাসেক্স, যুক্তরাষ্ট্রের সিরাকিউজ, জার্মানির কনস্টান্স, ফ্রান্সের ইকোলে দেজ হাইতিজ ইন সায়েন্স সোশিয়ালি এবং টোকিও বিশ্ববিদ্যালয় সহ ভারত, অস্ট্রেলিয়া, ডেনমার্কের অনেক বিশ্ববিদ্যালয়ে ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর শিক্ষকতা করেন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের অবদান শিক্ষক হিসাবে মূলত সমাজতত্ত্বের ক্ষেত্রে, সমাজতত্ত্বের ক্ষেত্রে তিনি অগণিত মানুষের কথা বলেছেন এবং অগণিত মানুষকে কীভাবে সামনের সারির মানুষের সাথে সম্পৃক্ত করা যায় সে সম্পর্কে আমাদের দেশ প্রেক্ষিতে কী করণীয় তার প্রতি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরা পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবং ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এবং সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্তীয় উন্নয়নের যে সূত্র গ্রহণ করেছি, সেই সূত্র সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণে অনেকাংশে ডক্টর জাহাঙ্গীর এবং তার সহযোগীদের অবদান বলে আমি মনে করি। জাতীয়তাবাদ, বর্ণ, ধর্ম নিয়ে রাজনীতির বিপক্ষেও রয়েছে তার কঠোর অবস্থান। যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি খুব একটা বিপর্যয়কর অবস্থার মধ্যে ছিল, যখন প্রগতিশীল চিন্তার জগৎটা সংকুচিত হয়ে আসছিল, যখন মৌলবাদিতা বাংলাদেশে খুব প্রকট হচ্ছিল, তখন কিন্তু বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলা যায় এককভাবেই তিনি সমস্ত অন্যায় এবং সমস্ত কুচিন্তার বিরুদ্ধে তিনি লড়েছেন। তিনি সংবাদপত্রে নিয়মিত লিখেছেন, এগুলির বিরুদ্ধে তিনি জনমত তৈরি করার চেষ্টা করেছেন এবং তিনি বাংলাদেশের এখন যে আমরা অনেকগুলো জিনিস লক্ষ্য করি, এখন কিন্তু অনেক সহজ মৌলবাদিতার বিরোধিতা করা, কিন্তু তিনি 90-এর দশকের শুরুর দিকে তিনি তাদের একজন যারা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য রাস্তায় নেমেছিলেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ বা ধর্মীয় অসহিষ্ণুতার মূলে রয়েছে ধর্মের রাজনৈতিক ব্যবহার। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কেবল সমাজ সচেতন নন, রাজনীতি সচেতনও বটে। এইটা আমরা পাকিস্তান আমলে তার কাজকর্মের মধ্যে দেখেছি, যার জন্যে বোরহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরে যেতে বাধ্য হলো। পরে বাংলাদেশ আমলেও দেখেছি রাজনৈতিক সচেতনতা, মুক্তিযুদ্ধের যে আদর্শ, এইটাকে প্রতিষ্ঠার ব্যাপারে বোরহান আপোষহীন। সে হয়তো
কোনো দলের প্রতি সমর্থন তার কখনো বেড়েছে, কখনো কমেছে, কিন্তু এই আদর্শিক স্থান থেকে সে কখনো নড়েনি। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর শিক্ষকতার পাশাপাশি সংগঠক ও গবেষণা পত্রিকার সম্পাদক হিসেবেও সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। 1978 সালে তিনি প্রতিষ্ঠা করেন সমাজ নিরীক্ষণ কেন্দ্র। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় বিষয় ও ঘটনাবলীর উপর সমাজতাত্ত্বিক গবেষণায় পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে এই কেন্দ্রটি। 1107 নম্বর রুমটা ছিল আসলে খুব একটা আকর্ষণের জায়গা। সমস্ত টিচাররা সেখানে আসতেন, যত সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির টিচাররা সেখানে আসতেন। এখানে পলিটিক্যাল সায়েন্স থেকে শুরু করে সোশিওলজি, ইভেন হিস্ট্রি, তারপরে ইকোনমিক্স, মানে ফিলসফি, সব ডিপার্টমেন্টের টিচাররাই ওখানে আসতেন। এবং সবচেয়ে বড় জিনিস ছিল যে 1107 নম্বর রুমে প্রতি রোববার, তখন রোববার খোলা ছিল, প্রতি রোববারে আমরা একটা করতাম, কি বলে, সেমিনার হতো, জ্ঞান কি এবং জ্ঞানের চর্চা কি, এবং জ্ঞানের মধ্যে যে একটা আকর্ষণ আছে, জ্ঞান চর্চার মধ্যে যে একটা আকর্ষণ, যে একটা ভালো লাগা, এবং এর মধ্যে যে একটা মজা আছে, এবং মনের তাগিদে যে জ্ঞান চর্চা করা, এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। রাষ্ট্র, ক্ষমতা, সংস্কৃতি, ধর্ম, নারী সংগ্রাম ও ক্ষমতায়ন, গ্রামীণ কৃষক সমাজের শ্রেণী কাঠামো এবং স্তরবিন্যাস নিয়ে সমাজ নিরীক্ষণ কেন্দ্রের গবেষণাগুলো বাংলাদেশে সামাজিক বিজ্ঞান চর্চার বুনিয়াদ নির্মাণ করেছে। ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর আসলে আমি বলবো একজন অভিনব গবেষক এবং অভিনব লেখক। আমরা যেই জিনিসটা দেখি ওনার মধ্যে, সেটা হচ্ছে যে উনি আসলে একটা হোলিজমে বিশ্বাস করে, মানে একটা সর্বাত্মক একটা অস্তিত্বে বিশ্বাস করে। অর্থাৎ সমাজের কোনোটাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং কোনোটাই পৃথক না। অর্থাৎ আমি যখন রাজনীতি আলোচনা করছি, উনি কিন্তু শিল্প সাহিত্য নিয়ে আসেন। তারপরে উনি যখন শিল্প সাহিত্য আলোচনা করেন, রাজনীতি নিয়ে আসেন, অর্থনীতি নিয়ে আসেন, যেখানে হয়তো অন্যরা ওইভাবে নিয়ে আসবে না। এটি বাংলাদেশের সামাজিক বিজ্ঞান নিয়ে প্রকাশিত সবচেয়ে পুরনো গবেষণা পত্রিকা। হাসান হাফিজুর রহমান 21 তারিখ আমাকে নিয়ে ইস্যু গেল ঢাকা ইউনিভার্সিটিতে আমতলায়। আমার সেখানেই ওই বিখ্যাত তর্ক বিতর্ক শুরু হয়েছিল যে আমরা ভাষা ভাঙবো কি ভাঙবো না। তো সেক্ষেত্রে অধিকাংশ ছাত্র এবং ছাত্র নেতারা ভাঙার পক্ষে মত দিলেন, আর স্বল্প সংখ্যক নেতা তারা রায় দিলেন না ভাঙার জন্য। তখন হাসান আমাকে বললেন যে জরুরি কাজ আছে, আমার সঙ্গে চলেন। আমাকে একটা রিক্সা পাওয়া গেল, আমি এবং হাসান ওই রিক্সায় উঠে সোজা জেলখানার সামনে একটা ছাপাখানা ছিল, ক্যাপিটাল ওই ছাপাখানা। আমি সেখানে নিয়ে এসে বলে এখানে একটা জরুরি কাজ হবে। তো যিনি ছাপাখানার মালিক শফি সাহেব, তাকে বললেন যে আপনি কাজটা করে দেবেন। আমরা তখনও জানতাম না, অবশ্যই হাসান জানতাম যে শফি সাহেব কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। আমার সঙ্গে সঙ্গে হাসান খুব দ্রুত একটা লিফলেট লিখে ফেলল। সেই লিফলেটটাই হচ্ছে প্রথম লিফলেট ভাষা আন্দোলন। ওইটা লেখার পরে শফি সাহেবের উপর হাসান বললো যে এটা হচ্ছে আপনার দায়িত্ব, এটা পার করে দেবেন। আর আমাকে বললো যে আপনার দায়িত্ব হচ্ছে এর কিছু কপি নিয়ে আপনি আমাদের বাসায় যাবেন, এবং আমাদের বাসার যে পাশে যে মসজিদের একেবারে উপরে মিম্বরখানায় উঠে ওখান থেকে কিছু কপি জেলখানায় ছুড়ে দেবেন, কারণ জেলখানায় সব কিছু দেখা যায় ওখান থেকে। তাই হলো, হাসান চলে গেলাম রাজনৈতিক কাজে।
আমি চলে গেলাম ইসের বাসায়, আর ওখান থেকে ওই কপিগুলো নিয়ে আমি মসজিদের মেম্বারখানায় উঠে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে সত্যি সত্যি যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, সাইদ আতিকুল্লাহ শুদ্ধ অনেকেই, তারা ওখানে চলাফেরা করছে। আমি ওদেরকে দেখি কিছু কপি জেলখানার মধ্যে ছুড়ে দিল। তারা এই কপি নিয়ে নিজেদের মধ্যে লাফালাফি করলেন, আর আমি নিচে নেমে ওখান থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে প্রথম দিনের ঘটনা। আজকের এই লেখক বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরকে বাংলাদেশের ইতিহাসের পটভূমিতে আবিষ্কার করতে পারা যায় হাসান হাফিজুর রহমান সম্পাদিত ২১শে ফেব্রুয়ারি ১৯৫৩ শীর্ষক ঐতিহাসিক সংকলনে মুদ্রিত তার কবিতার মধ্য দিয়ে। ভাষা আন্দোলনের উপর এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমরা সবাই যুক্ত হলাম, এর একটা ঐতিহাসিক দলিল থাকা দরকার। তখন ঠিক হলো যে এরা লিখবেন, এই নামগুলো সংকলনে আছে। কিন্তু সমস্যাটা দাঁড়ালো, এটা ছাপামুখী আমাদের কারো তো কোনো টাকা নেই। এই সময় হাসান বললো, ও নিয়ে চিন্তা করার কিছু নেই, আমি বন্দোবস্ত করছি। এইগুলো চলে গেল বাড়িতে। ওর দেশের বাড়ি হচ্ছে জামালপুরে। জামালপুর হচ্ছে কিন্তু পাট চাষের একটা বড় এলাকা। 7 দিনের মাথায় হাসান হাসতে হাসতে চলে এল। আমাদের তখন আড্ডা হতো ঢাকা মেডিকেল কলেজের উল্টো দিকে কতগুলো রেস্টুরেন্ট ছিল, বাঁশের চালার, তার একটা তো বলছে, ঠিক আছে বন্ধ হয়েছে, আমরা এখন পেছনে নিয়ে যাই। বেরিয়ে এবং সবাই অবাক হয়ে গেল। দার্শনিক বিভাময়তা বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। শামসুর রহমানের পরেই ২১-এর শহীদ স্মরণে তার কবিতায় পাওয়া যায় দেশ ও ভাষা মৃত্তিকার জন্য কাতর এক কবিসত্তাকে। বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শামসুর রহমান কবি বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরের কবিতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, লক্ষ্য করেছি বোরহানের কবিতা সম্পর্কে পাঠক ও সমালোচক মহলে তেমন ঔৎসুক্য নেই। এক হিসেবে তিনি একজন অবহেলিত কবি। আমি তার বন্ধু হিসেবে নয়, কবিতার পাঠক হিসেবে বলছি, এই অবহেলা মোটেও তার প্রাপ্য নয়। আমি আগেও ২-১বার তার কবিতাবলী সম্পর্কে আমার মতামত দিয়েছি। তিনি ভালো কবিতা লিখেছেন, এখনও লিখছেন। বাংলাদেশের সকল কবির কবিতা থেকে তার কবিতা আলাদা। তিনি মূলত গদ্য ছন্দে কবিতা লেখেন। তার কবিতায় অযথা বাগাড়ম্বর নেই, পড়লে কবিতা মনে হয় না যেন, কিন্তু অভিনিবেশ সহকারে পাঠ করলে কবিতার দীপ্তি ঝলসে ওঠে ভোরের প্রথম আলোর মতো। 50-এর দশক আমাদের সাংস্কৃতিক জগতে গুরুত্বপূর্ণ। ওই সময় যারা শিল্পচর্চা সাহিত্য চর্চা করেছেন তাদের প্রভাব কিন্তু পরবর্তী জেনারেশনগুলোর উপরে পড়তেছে। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর কবি হিসেবে পরিচিত ছিলেন, তারপরে প্রাবন্ধিক হিসেবে, তারপরে ছোট গল্পকার হিসেবে। বহুমাত্রিক একটা বিষয় তার মধ্যে আছে। আমরা বলি যে তিনি একটি বাক্যে যা লেখেন, আমাদেরকে একটি প্যারা লিখতে হয় সেই বাক্যটা বিশ্লেষণ করার জন্য। তার গদ্যশৈলী আলাদা, তিনি একটা আলাদা স্কুলের মতো গড়ে তুলেছেন। আমি যদি জানতাম কবে মারা যাব কিংবা কতদিন বেঁচে থাকবো, আমি তো গিটার বাজাতে জানি। আমার দু চোখে মৌসুমের প্রথম সবজির শিশির। বাতাস যখন ঝড়ো হাওয়া হয়, পাতা উড়িয়ে দেয় রাশি রাশি পাতা। হেমন্তের মাঠে আমি হেঁটে হেঁটে ঈশ্বরের সঙ্গে কথা বলি। আমার জীবনের মার্জিনে তুমি তোমার নাম লিখে রেখেছ।
আমি মৃদু হেসে তোমার নাম পড়ি। এ কি বিষণ্ণতা, তোমাকে বিপন্ন করে আমার কি লাভ হে ঈশ্বর। বাতাস আবার ঝড় হাওয়া হয়, হেমন্তের মাঠ উঠতে থাকে আকাশে। যত নির্যাতন যারা করেছে তাদের মুখগুলি আমার চোখে ভাসে। তাদের জন্য কোনো কুচকাওয়াজ নেই। তারা সাধারণ থেকে অসাধারণ হতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে। নির্যাতন করে অসাধারণ হওয়া যায় না। তাদের বিপন্ন করে রেখেছে মানুষের ঘৃণা। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কথা সাহিত্যেও বিশিষ্ট। প্রথম গল্পগ্রন্থ অবিচ্ছিন্ন 1960 সালে প্রকাশিত। প্রথম থেকেই বোরহানের লেখালেখির সঙ্গে আমার পরিচয় আছে। আমি মনে করি যে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর অত্যন্ত শক্তিশালী গল্প লেখক, যে কোনো মাপে, যে কোনো মাপকাঠিতে। তার যে প্রথম দিকের গল্প, অসাধারণ সব গল্প লিখেছে বোরহান এখনও গল্প লিখছে, এটা আনন্দের কথা। এবং এখনকার গল্পে তার প্রথম গল্পের থেকে অনেক পার্থক্য আমরা দেখি। তার এখনকার গল্পে যাকে বলা হয় এরোটিক, সেই উপাদান একটু বেশি এবং এর ভাষাও একটু ভিন্ন। তবে বোরহানের গল্পের মূলধারায় যে ভাষা ব্যবহার করেছে সেটি ছোট গল্পের উপযুক্ত এবং অত্যন্ত শক্তিশালী। উপন্যাসও লিখেছেন বেশ কয়েকটি। প্রবন্ধ রচনার ক্ষেত্রে এবং গল্পের ক্ষেত্রেও একটি স্বকীয় দৃষ্টিভঙ্গি এবং রচনারীতির অধিকারী। তিনি একজন বহুমাত্রিক লেখক, একই সঙ্গে কবি, গল্পকার, প্রবন্ধকার, সমাজবিজ্ঞানী, এতগুলো গুণের সমাবেশ তার মধ্যে ঘটেছে। মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বৃহৎ প্রেক্ষিতে আলোচনা করেছেন তিনি। বাংলাদেশের লোকশিল্প নিয়ে অধ্যাপক জাহাঙ্গীরের বেশ কিছু প্রবন্ধ বইও লেখালেখি রয়েছে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের রচনাসমূহ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আমাদের সঠিক নির্দেশনা দেয়। যখন ৭০-এর নির্বাচনের পর পরিষ্কার হয়ে গেল পাকিস্তানিরা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না, যিনি সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা, যিনি ৭০-এর নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সারা পাকিস্তানের মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে, তখন এটা পরিষ্কার হয়ে গেছিল। কিন্তু আমরা স্বাধীনতার দিকে যাচ্ছিলাম, কিন্তু স্বাধীনতা সম্পর্কে আমাদের খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। এবং আমার মনে আছে এটিকে স্পষ্ট করবার জন্য আমাদের সহপাঠী ছিলেন বেবি মওদুদ, সাংবাদিক। তিনি একটা পত্রিকার উদ্যোগ নিলেন। আমরা তার সহকর্মী যারা ছিলাম সেই সময়, মুনতাসির মামুন, আমি এবং আরও অনেকে আমাদের বাংলা বিভাগের, ইতিহাস বিভাগের, আমরা ওই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। এবং আমার একটা কথা বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর খুব পরিষ্কার মনে আছে, প্রথম সংখ্যাতে তিনি আমাদের একটা লেখা দিয়েছিলেন। তার প্রথম বাক্যটি ছিল, এখন একটাই কথা, স্বাধীনতা। এটা কিন্তু স্বাধীনতার ২৬শে মার্চের ১.৫ মাস আগে আমরা এটা বার করেছি, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তো এই যে স্বাধীনতা শব্দটিকে জনপ্রিয় করা, মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে, তরুণদের মধ্যে তাদেরকে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা, যে আমাদের লেখকরা যারা এই ভূমিকাটি নিয়েছিলেন তাদের মধ্যে সবার আগে আমাকে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের কথা বলতে হবে। আমার যেটুকু মনে পড়ে, স্বাধীনতার পূর্বে মিরপুরে আমরা ছিলাম। মিরপুরে একটি একতলা বাসায় আমরা থাকতাম। বাসার সামনে একটি বাগান ছিল, ফুলের বাগান, পিছনে ছিল সবজি বাগান। এবং আমি বাবার সাথে প্রচুর ফুটবল এবং ব্যাডমিন্টন খেলতাম। তারপর স্বাধীনতা যুদ্ধ শুরু হলো। যুদ্ধের সময় আমরা পালিয়ে ৭১-এর ঠিক মাসটা অবশ্যই মনে আছে, ২৬শে মার্চের পরবর্তী কোনো একটা সময় হবে, ২৭-২৮ তারিখ আমরা মিরপুর থেকে পালিয়ে ঢাকায় চলে আসি। আমার এক খালার বাসায় আমরা গ্রিন রোডে উঠে আর কি। সেখানে আমরা প্রায় ৩-৪ মাস ছিলাম। তো ওই সময়কার দু একটি ঘটনা আমার মনে আছে যে আমরা ২টি রুমের বাসায় অনেক সংখ্যক লোক বাস করতাম আর কি। তো ২টি রাতের কথা মনে আছে, যখন পাক বাহিনী আমার বাবাকে নিয়ে যেতে আসছিলেন। আমার বাবা কখনো বাসায় থাকতেন, কখনো বাসায় থাকতেন না।
ভাগ্যক্রমে ওই 2 দিনই উনি বাসায় ছিলেন না। 1971 সালে সেই ভয়াল দিনগুলোতে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর প্রতিরোধ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। যখন যুদ্ধ শুরু হলো, মুক্তিযুদ্ধ, এবং আমরা একটা বলা যেতে পারে আন্ডারগ্রাউন্ড পত্রিকা বার করেছি, কারণ মানুষকে জানাতে হবে কি হচ্ছে। মানুষ একটু বুঝবার চেষ্টা করছে কারা আছেন কারা নেই, কি হতে যাচ্ছে। হয়তো সেই বোধ থেকে আমরা সেই আন্ডারগ্রাউন্ড পত্রিকাটা বার করেছিলাম। আন্ডারগ্রাউন্ড পত্রিকার প্রথম দিকে ছিলেন আহমদ শরীফ। তার কৃতিত্ব বা তিনি যেভাবে আমাদের সাহায্য করেছেন এটা ভুলবার নয়। তার কারণ একটা পত্রিকা আমরা বার করব, আমাদের তো কোনো রসদ নেই। একটা জায়গায় একটা আছে, আন্ডারগ্রাউন্ড পত্রিকার সম্পর্কিত ব্যাপারগুলো আছে, এবং সেটা আহমদ শরীফের কাছে। আমরা যুদ্ধ শুরু হওয়ার 1 দিন 2 দিন 3 দিন পরে তার বাসায় গেলাম। আমি বললাম, স্যার আপনার কাছ থেকে আমরা এই সাহায্যটা চাই। উনি একটু চুপ করে থেকে বললেন, কোনো এই নিয়ে ভাববার কিছু নেই, আমাদের বা সে সমস্ত আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এভাবে শুরু হলো আমাদের পত্রিকা বার করার চেষ্টা। পত্রিকাটা আমরা বার করেছি, আমরা যাদের সাহায্যে আমরা পত্রিকা বার করেছি কেউ জানেন না এই পত্রিকার নাম কি। মানে এখানে হচ্ছে আমাদের বলা যেতে পারে সবচেয়ে বড় অহংকার, যেটা কেউ জানেন না। এমনকি এমনও হয়েছে, একদিন একজন যিনি আমাদের সঙ্গে যুক্ত এসে আমাকে বললেন যে এই ধরনের একটা পত্রিকা বার হয়েছে, আপনি কি একটা পত্রিকা কিনবেন? আমি হেসে বললাম, হ্যাঁ কিনব। এভাবে শুরু হলো আর কি। মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আসা, ঢাকায় থাকা, ঢাকায় তৎপ্রচার চালানোর তিনি সহযোগী ছিলেন, এবং এই সহযোগী হিসেবে কাজ করার প্রক্রিয়ায় আমরা লক্ষ্য করেছি তিনি কয়েকবার সৌভাগ্যবশত গ্রেপ্তার হওয়া কিংবা মৃত্যু থেকে বেঁচে যান। জানুল আবেদিন বা কামরুল হাসান কিংবা কিবরিয়া বা শফিউদ্দিন আহমেদ, যাদেরই নাম লেখা, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই জন্য এরা যখন আর্টিফিশিয়াল কাজ করতেন, আমি তাদের কাছে গিয়ে বসতাম, দেখতাম ওরা কীভাবে কাজ করে। এভাবে শিল্পীর সঙ্গে এবং শিল্পীদের সঙ্গে আমার একটা সহমর্মিতা তৈরি হয়ে যায়। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের চিত্রচিন্তা বাংলার চিত্র সমালোচনায় সম্পূর্ণ নতুন এক ভুবন বলয়ের নাম। তার অনেক গুণ, তিনি কবি, তিনি লেখক, তিনি খ্যাতিমান শিক্ষক, কিন্তু তারপরেও তার যে পরিচয়টা আমাদের সবার কাছে খুবই সম্মানজনকভাবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচয়, তিনি চিত্রকলা অথবা বলা যায় শিল্পকলার একজন আলোচক, বিশেষজ্ঞ, সমালোচক। এবং রাষ্ট্রভাষা যে আন্দোলন শুরু হলো 1948 সালে, এমন একটা অবস্থাতে এসে 1948 সালে যখন চারুকলা ইনস্টিটিউট শুরু হলো বা এই বিদ্যায়তনটি শুরু করলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, এবং এদের সঙ্গে যারা ছিলেন আমাদের লেখক, কবি, বুদ্ধিজীবী, তখন এই বোরহানউদ্দিন খান খুবই তরুণ। এবং এই তরুণতমদের মধ্যে আমি বলবো যে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর তখন থেকে লিখতে শুরু করলেন। এই যে লিখে লিখে তিনি এই চারুকলার যে কী কেন প্রয়োজন, কেন জীবনযাপনের জন্য প্রয়োজন, একটা দেশের জন্য প্রয়োজন, সেই যে তিনি চারুকলার কলম ধরলেন চারুকলার জন্য, সেটা কিন্তু তিনি এখনো করে যাচ্ছেন এবং নিষ্ঠার সঙ্গে। এ প্রসঙ্গে সৈয়দ শামসুল হক উল্লেখ করেন,
চিত্রকলা সম্পর্কে লিখতে গিয়ে বোরহানকে একই সঙ্গে যে দুটি দায়িত্ব পালন করতে হয় তা হচ্ছে আধুনিক চিত্রকলা সম্পর্কে ধারণা দেয়া, মানুষকে সচেতন করে তোলা এবং লিখতে বসে এসবের উপযুক্ত একটি ভাষা তৈরি করা, যে ভাষা বোরহানকে এ বাংলায় প্রায় একা তৈরি করতে হচ্ছে। কামরুল হাসান, জয়নুল আবেদিন, এস এম সুলতান, শাহাবুদ্দিন প্রমুখ চিত্রকরদের নিয়ে তিনি পৃথক বই রচনার পাশাপাশি বিস্তর লিখেছেন। আমিনুল ইসলাম, শফিউদ্দিন আহমদ, মোহাম্মদ কিবরিয়া, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, মনিরুল ইসলাম থেকে শুরু করে হালের বিপাশা হায়াতের চিত্রবিশ্ব বিষয়ে। আজ প্রায় 60 বছর ধরে তিনি বাংলাদেশের শিল্পকলা বলে, চিত্রকলা বলে তার সমালোচনা করে এসেছেন এবং এই সমালোচনা কিন্তু প্রথাগত সমালোচনা নয়, তিনি অন্যভাবে দেখার চেষ্টা করেছেন এবং আজকে চিত্রকলার সমালোচনার যে জগৎটা, এটার ভিত্তি এবং সেটাকে বিকাশ করা, এটা কিন্তু তিনি করেছেন। জয়নুল আবেদিন, সুলতান বা কামরুল হাসানের উপর তার যে বইগুলি আছে সেগুলি পড়লে বোঝা যাবে যে তিনি শিল্পকলার চর্চাকে একটা নতুন দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করেছেন। বাংলাদেশে এই বা পশ্চিমবঙ্গ কিন্তু এভাবে কেউ চিত্রকলা বা শিল্পকলাকে দেখার চেষ্টা করেননি। চিত্রশিল্পীদের নিয়ে বই, প্রবন্ধ ও নানা রকম লেখালেখি যেমন করেছেন, তেমনি দেশ বিদেশের বিভিন্ন শিল্পীর আঁকা চিত্রকর্ম সংগ্রহও করেছেন। 1950 সাল থেকে চিত্রকলার পাশাপাশি তিনি সংগ্রহ করেছেন নানা রকম শিল্প সামগ্রী। তাছাড়া বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ব্যক্তিগত গ্রন্থাগারটি বহু মূল্যবান গ্রন্থের বিপুল সমাহারে সমৃদ্ধ। আমি ঘুম থেকে উঠে দেখি উনি পড়ছেন, আমি যখন ঘুমোতে যাই তখনও পড়ছেন আর কি। আমি কখনো ওনাকে বই ছাড়া দেখিনি এবং উনি যখন বসে থাকেন তার চারপাশে বই থাকে এবং আমার মার কাছ থেকে শোনা পরে আমি খেয়াল করেছি যে বই না থাকলে ঘুমাতে পারে না। তো এই যে জ্ঞানের চর্চাটা আসলে বোধহয় এইভাবেই হয় আর কি, সবসময় পড়ছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর যৌক্তিক কথাবার্তায় বিশ্বাসী, সবার জন্য সমাজ ব্যবস্থা যার চাওয়া। তাই সাহিত্যকর্মের পাশাপাশি তিনি সক্রিয় ছিলেন মহান মুক্তি সংগ্রামে, গণতন্ত্রের আন্দোলনে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল আন্দোলনে এবং সর্বপ্রকার কর্তৃত্ববাদ, ধর্মান্ধতা, জঙ্গি ও মৌলবাদ, সাম্প্রদায়িকতা, শোষণ এবং বৈষম্য বিরোধী নাগরিক আন্দোলনের পুরোভাগে। 1992 সালে আমরা যখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করি, তখন শুরু থেকেই অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর আমাদের সঙ্গে ছিলেন। তা আমাদের পরিকল্পনা ছিল আমাদের একটা বিচারক মণ্ডলী থাকবেন, অভিযোগকারী থাকবেন, সাক্ষী থাকবেন এবং দুই পক্ষের আইনজীবী থাকবেন, মোটামুটি একটা প্রতীকী আদালত তৈরি করা। ওই আদালতে 3 জন শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীকে আমরা বেছে নিয়েছিলাম অভিযোগকারী হিসেবে, জাতির পক্ষ থেকে তারা অভিযোগ উত্থাপন করবেন গণ আদালতে। এই 3 জন বুদ্ধিজীবীর অন্যতম ছিলেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, তার সঙ্গে ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তো তারা গণ আদালতের জন্য অভিযোগ তৈরি করেছিলেন, কিন্তু আমরা তো ঠিক আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার সরকার আমাদের গণ আদালত করতে দেয়নি। জামাত সমর্থিত বেগম জিয়ার সরকার গণ আদালত করবার আগেই 144 ধারা জারি করে তারপর আমাদেরকে গণ আদালত করবার সঙ্গে সঙ্গে রাষ্ট্রদ্রোহী বানিয়েছিল এবং অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও শহীদ জননী জাহানারা ইমামের সঙ্গে রাষ্ট্রদ্রোহী হয়েছিলেন। এই রাষ্ট্রে, যে রাষ্ট্রের অন্যতম জন্মদাতাদের মধ্যে তিনি একজন। সামরিকতন্ত্র নির্ভর সমাজ ও রাষ্ট্রের ধারণাকে খারিজ করে তিনি পরিণত হন একটি আধুনিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নবাহী যোদ্ধা লেখকে। আমার মনে আছে, আমার সেই সময় একটা ছবি বানিয়েছিলাম 90-এর দশকে, ক্রাই ফর জাস্টিস নামে, এবং সেইখানে অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের অসাধারণ একটা কথা ছিল যে হ্যাঁ, এরা সামরিক শাসকরা, মিলিটারিরা রাষ্ট্র দখল করেছে, জনগণের কর্তৃত্ব ছিনিয়ে নিয়েছে,
অনেক রাজনৈতিক দল তার সঙ্গে আপোষ করেছে, কিন্তু মানুষ কি তা মেনে নিয়েছে? মানুষ তা মেনে নেয়নি। এই যে মানুষ, আমাদের প্রজাতন্ত্রে মানুষের যে ভূমিকা, মানুষের যে কর্তৃত্ব, যা আমাদের সংবিধানের পরিষ্কারভাবে বলা হয়েছে, প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এই প্রজাতন্ত্রের ভিত্তি স্থাপনের ক্ষেত্রে কিন্তু অধ্যাপক বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর একটা অসাধারণ অবদান আছে। ৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়কে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর ধর্মজ ঔপনিবেশিকতার বিপরীতে ধর্মনিরপেক্ষতার বোধের জয়ের মধ্য দিয়ে সমাজ প্রতিষ্ঠার প্রাথমিক লক্ষণ হিসাবে শনাক্ত করেন। একই সঙ্গে ৭১-এর অল্প সময় পরই পাকিস্তানবাদী রাষ্ট্রতত্ত্ব ও দোসরদের আমদানিকে তিনি বহুত্ববাদী ও ন্যায়পরায়ণ বাংলাদেশের অগ্রগমনের পথে এক বিরাট হোঁচট হিসেবে কল্পনা করেন। নিরন্তর কাজ করে যাওয়া নিভৃতচারী বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর ১৯৬৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে ইউনেস্কো ও গভর্নমেন্ট অব ফ্রান্স প্রদত্ত রোল অফ অনার উপাধি প্রাপ্ত হন। ২০০৫ সালে মুজাফর আহমেদ স্মৃতি পুরস্কার কলকাতা লাভ করেন। ২০০৯ সালে শিক্ষায় বিশেষ অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২১ পদক লাভ করেন। সম্মানিত সুধী ডক্টর বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পদক গ্রহণ করতে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মানবাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ২০১৫ সালে তাঁকে সম্মানিত করা হয়েছে জাহানারা ইমাম স্মৃতি পদকে। সম্প্রতি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭-তে তিনি ভূষিত হন। আমরা প্রথম দিকে যখন ছোটোখাটো লেখা শুরু করি তখন সেই লেখাগুলো সম্মার্জন তিনি করতেন। তার গঠনশীল সমালোচক হিসেবে তিনি তার তরফ থেকে আমাদেরকে যা দেও তা কিন্তু দিয়ে গেছেন। আমি মনে করি আমি যাই লিখে থাকি কেন বা যাই লিখছি কেন তার উপর তার সেই শৈলীর উপর সেই প্রণালীর উপর তার একটি বিরাট প্রভাব হয়ে গেছে। ঠিক তেমনি আমার ভাইপো ডক্টর মুনতাসির মামুন, তিনি ২০০-ও বেশি বই তার প্রকাশিত হয়েছে। তারও আপনার লেখার শৈলীর উপর, লেখার প্রবণতার উপর তিনি সন্দীপনী শক্তি হিসাবে ভূমিকা পালন করেছিলেন। আমার বোন নীলুফার বেগম বই লিখেছেন। আমাদের মেজ বোন প্রবাসী মারা গেছেন মুমতাজ বেগম, তিনিও বই লিখেছেন, কবিতা লিখেছেন। এই সকল কিছু বোঝা, সকল কিছু সামনে এগিয়ে নেওয়া যাওয়ার ক্ষেত্রে ডক্টর জাহাঙ্গীর প্রেরণাদায়ক শক্তি হিসেবে কাজ করেছেন। আমাদের পরিবারে এখন তিনি, আমরা যাকে বলি মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ, আমরা আমাদের পরিবারের উপরে তার একটা প্রভাব আছে এবং আমাদের পরিবারের বিকাশের ক্ষেত্রেও তার কিন্তু একটা ভূমিকা আছে। ব্যক্তিগত জীবনে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর খুবই সহজ সরল জীবনযাপন করেন। ১৯৬৩ সালে নুজহাত জাহাঙ্গীরকে তিনি বিয়ে করেন। তাদের একমাত্র পুত্র ডক্টর নাদিম জাহাঙ্গীর, পুত্রবধূ সুস্মিতা জাহাঙ্গীর এবং ২ দৌহিত্র নামিত ও শ্রেয়ন। আর আমাকে বাবা কখনো কোনো ব্যাপারে জোর করেনি, এটা করতে হবে বা সেটা করতে হবে, তা মোটেই করেন। যেমন মা একটা ইচ্ছা ছিল ছেলেকে এটা হতেই হবে, বাবার ওরকম কোনো
বাধা ধরার নিয়ম ছিল না। এবং আমার বাবা বইমেলার জন্য আমাকে প্রথমে 100 টাকা দিতেন, তারপর বাজেট হলো 300 টাকা, 500 টাকা। আমি সবসময় বলতেন যে টাকা দেওয়া হচ্ছে তার সম্পূর্ণ খরচ করতে হবে এবং পুরোটাই বই কিনতে হবে। এবং বই পড়তে আমাকে অত্যন্ত উৎসাহিত করতেন এবং খবর কাগজ পড়তে হবে। আমার বাবা শিক্ষকতা করেছেন, শিল্প চর্চা করেছেন, কবিতা লিখেছেন, সাহিত্য চর্চা করেছেন। তারপরও অনেক সময় আমাদের পরিবারকে দিয়েছেন। পরিবারের সময় দেওয়াটা বলতে আমি বলবো যে কিছু নিয়ম আমাদের মধ্যে সবসময় ছিল, কারণ পরিবার বলতে হলো আসলে মূলত আমি, আমার মা, আমার বাবা। তো সবসময় আমাদের মধ্যে ছিল যে সকালে নাস্তাটা একসাথে করতে হবে, রাতের খাওয়াটা একসাথে খেতেই হবে। বিকে জাহাঙ্গীর 2006 সালে স্ত্রীকে হারান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ও বিশিষ্ট নৃবিজ্ঞানী ডক্টর হেলালুদ্দিন খান আরেফিন তাঁর অনুজ এবং বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর মুনতাসির মামুন তাঁর ভ্রাতুষ্পুত্র। বাঙালির সাংস্কৃতিক সুকৃতির প্রতীকবিন্দু হিসেবে তিনি বিবেচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। বঙ্গবন্ধু আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা তো বঙ্গবন্ধুকে উদ্বুদ্ধ করিনি। সেই জন্য আমি নিজে বঙ্গবন্ধুর সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, বলা উচিত নয়। বঙ্গবন্ধু আমাদেরকে প্রেরণা দিয়েছেন, আমাদেরকে বড় করেছেন, এটা মনে রাখতে হবে। তিনি আমাদেরকে বড় করেছেন, আমরা তাকে বড় করিনি, এটা মনে রাখতে হবে। এখানেই হচ্ছে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কৃতিত্ব। রবীন্দ্রনাথের প্রভাব বাদ দিয়ে কি আমরা সাহিত্য করতে পারবো বাংলাদেশে? কিংবা নজরুলের প্রভাব বাদ দিয়ে? তারা থাকবেন আর তাদেরকে নিয়ে আমরা থাকব, তাদের বাদ দিয়ে থাকার কোনো কারণ কোথাও নেই। রবীন্দ্রনাথ যেমন চিরকালের আধুনিক, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরও আধুনিকতার প্রতিনিধিত্ব করবেন চিরকাল। তাঁর ব্যক্তিত্বের বিশালতা মানুষের আত্মাকে স্পর্শ করে। তিনি চিন্তায়, চেতনায়, মননে, মানসিকতায় একজন আধুনিক মানুষ। বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর কালোত্তীর্ণ হয়ে থাকবেন তাঁর চিন্তার মধ্য দিয়ে, তাঁর লেখার মধ্য দিয়ে। যে জ্ঞানের আলো তিনি জ্বেলেছেন, তার আলো কোনো দিন ম্লান হবে না। এ আলো চিরঞ্জীব হয়ে থাকবে। ভবিষ্যতের ওপর জোর করতে পারি না। দরজা খুললে শূন্যের হাহাকার দেখি। আমার অনুভূতিগুলো মদ, গ্লাসের মধ্যে ঢেলে আমি খাবার টেবিলে চুরচার বসে থাকি। ভবিষ্যতের উপর জোর করতে পারি না। কলিং বেল বাজলেই ভাবি তুমি, দরজা খুললে তোমাকে দেখি না, দেখি শূন্যের হাহাকার। আমরা কেউ অমর নই। স্তব্ধতার মধ্যে আমাদের কথাগুলো মরে যায়। যে কথা শোনার জন্য আমাদের এত অস্থিরতা, একটা শূন্য ঘরের মধ্যে আমরা জীবন্ত মরে যাই। এও তো মৃত্যুই। একটা জেদের দুপারে আমরা দুজন ভালোবাসাকে সযত্নে কবর দিই। দরজা খুললে দেখি আদিগন্ত কবরের বিস্তার। দরজা বন্ধ করে আমি আবার টেবিলে চুপচাপ বসে থাকি, আর অনুভূতিগুলো মদ গ্লাসের মধ্যে ঢেলে নাড়াচাড়া করতে থাকি। এও তো ভবিষ্যৎই।